আমার কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে না, তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস এটা বসানো খুব একটা কঠিন না। এটা আমি প্রপোজ করছি রাওয়াতে। ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা না না থাকবো? না, এটা কখনো চিন্তা করবেন না। এটাই আমি বোঝাতে চাই যে এর পারপাসটা হচ্ছে পিওর ডেটারেন্ট, সাইকোলজিক্যাল। আজকালকার দিনে আপনাকে বেশি কিছু করতে হয় না, মোবাইল লঞ্চার্স লাগে। এই যে মুভেবল ট্রাক, আপনি শিপে করে ট্রাক আনবেন, লঞ্চার্স বসাবেন, আর প্লেনে ওয়ারহেড আর মিসাইল বসাবেন। যদি 20টার মতো থাকে, ওদের অনেক সারপ্লাস আছে ওয়ারহেডস, বুঝছেন। আমি ওদের একজন যে ডিফেন্স অ্যাডভাইজারের সাথে এমনি কথা হচ্ছিল যে এটা এমন কিছু না, ইটস এ ম্যাটার অফ পলিটিক্যাল উইল। এটার যে ডেটারেন্ট এফেক্ট হবে না, ইন্ডিয়া অলরেডি যখন এটা শুনছে যে পাকিস্তানের সাথে আমরা আলোচনা করছি, এটা একেবারে ওদের মিলিটারি ইয়েদেরকে সোবার করে দিছে। মানে ওই ভাষাটা ব্যবহার করছে কি, ইট ক্রিয়েটেড চিলস ইন দেয়ার স্পাইনস। এক ইন্ডিয়ান ভাষ্যকার বলছে যে এতখানি ওরা শক্ট হয়েছে যে এটা কি বলে পাকিস্তানের সাথে। ওরা তো আমাদের একদিন শিখে আসছে যে পাকিস্তান তো চিরদিনের শত্রু। তো আমরা তো আন্তর্জাতিক সম্পর্কতে জানি যে শত্রু শত্রু চিরস্থায়ী হয় না। নাহলে জাপান আমেরিকা এক হইতো না এখন, জার্মানির সাথে আমেরিকা। মানে অন্তত ডিপ্লোমেসিতে আমাদের ইয়ে হচ্ছে, আমরা না দেখেন 15 বছরে এত বেশি অ্যাপিজমেন্টের পলিসিতে গেছি যে অ্যালায়েন্স করা, সামরিক জোট করা, এগুলো স্বাভাবিক সম্পর্ক। থাইল্যান্ড করে, মালয়েশিয়া করে, ইন্দোনেশিয়া করে আমেরিকার সাথে। ও নিউক্লিয়ার ওয়েপন্স টার্কি বসাইছে, আবার রাশিয়ার কাছ থেকে SS-400ও কিনতেছে, সবাই করে। আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি। এখন আমি ওই যে বলে না যে তুমি এখন হাঁটু ভিজাইছো, এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো। তুমি বে অফ বেঙ্গল চাও, ডিপ সিতে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও, তোমার কোস্টলাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই 2টা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, 2টা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা, বুঝছেন। তো আমাদের কেন দরকার ওই যে নিউক্সগুলো বসাইলে না ডেটারেন্ট এফেক্ট হবে বে অফ বেঙ্গলে। আমরা যদি আমাদের এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড একটা আছে দুবলার চরের 50 কিলোমিটার দক্ষিণে, এটা এত গভীর যে হিমালয় ডুবে যাবে। হ্যাঁ, 5 কিলোমিটারের বেশি গভীর, ওই মেরিয়ানা ডেপথের থেকে 3rd র্যাঙ্কিং। এইখানে আপনার 2000 কিলোমিটার লেংথ, এবং দক্ষিণে হচ্ছে 5000 কিলোমিটারে ডিয়েগো গার্সিয়া আমেরিকান বেস। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড, এখানে কিন্তু আমরা চাইনিজ নেভিকে অপারেট করতে দিতে পারি। ওরা এখান থেকে সাবমেরিনস রাখবে 6 মাস, 1 বছর রাখবে এবং মনিটর করবে। বিশাখাপত্তনম এখন ওদের নেভাল হেডকোয়ার্টার্স, বুঝছেন। এবং সেখানে আমেরিকার টেকনোলজি নিয়ে ইন্ডিয়া 2টা নিউক্লিয়ার সাবমেরিন বানানোর কাজ শুরু করছে। আমরা যদি এই নিউক্স বসাতে পারি পাকিস্তানের, আর চায়নার নেভাল সাবমেরিন যদি এখানে আনতে পারি, ইন্ডিয়ার পুরা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। রতন, আপনি জানেন যে এই যে যেটা সাইদ ভাই যেটা বললেন, এটা করার জন্য যে দূরদর্শিতা, যে নেতৃত্ব দরকার, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের পক্ষে কি এটা নেওয়া সম্ভব, এই ধরনের সিদ্ধান্ত? অন্তর্বর্তীকালীন সরকারটা নিতে পারবে না। এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে, 1। 2 নম্বর, তার জন্য একটা ইকোনমিক সাস্টেইনেবিলিটি লাগবে, আর তার সঙ্গে লাগবে একটা পলিটিক্যাল একটা যে বলবো অ্যাটমসফিয়ার, যেটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ইন পলিটিক্স। যদি রাজনীতিতে সবসময় নিজেরাই কোন দলে ব্যস্ত হয়ে থাকি, তখন তো এগুলো কোনো পাত্তাই পাবে না। ফলে সাধারণ মানুষের জীবন, শ্রমিকদের জীবন আছে যে সে চাকরি করে মজুরি পায় না, সাধারণ মানুষের জীবন যে টাকা পায় বাজারে গিয়ে সে টাকা দিয়ে সংসার চালাতে পারে না, তখন ওই নিউক্লিয়ার উইপন কোথায় থাকবে? তার নিজের ঘরের চুলাই জ্বলে না, আর যুদ্ধের আগুন কিভাবে জ্বালাবে? ফলে আমার মনে হয় যে আগে প্রথমে দরকার, মানুষ যদি মনে করে এই দেশ আমার, বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি এমন যে এইখানে যে কেউ হাত দেওয়ার আগে 3বার ভাববে। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 300 জন, আমরা বাস করি 1200 জন। ফলে শুধুমাত্র পপুলেশনের কারণে তো ভারত এখানে অসুবিধা বোধ করবে। যদি কখনো যুদ্ধ লাগে, এদেশের মানুষ যেভাবে ছিটকে যাবে বিভিন্ন দেশে, এটাকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। নিউক্লিয়ার উইপনের চেয়ে মানব বোমা অনেক বেশি ভয়ঙ্কর। দর্শক, আমি তো আজকে সকালেই এটা দেখলাম, আপনাদের মধ্যেই অনেকে আমাকে পাঠিয়েছেন যে দেখুন ওখানকার একজন অধ্যাপক, নাম হচ্ছে শাহিদুজ্জামান, উনি পরামর্শ দিচ্ছেন যে ভারতকে ভয় দেখানোর জন্য
পাকিস্তান থেকে অল্প স্বল্প এখানে কিছু আনতে হবে, এনে রাখতে হবে তাক করে, তাহলে ভারতের যে আচরণ সেটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আরো সব শুনলেন, ওই এতে চাইনিজ রাখতে হবে, সব ওই আশপাশের লোকজনদের অস্ত্র শস্ত্র বা সাবমেরিন এইসব দিয়ে ভারতকে ভয় দেখানো, নিজস্ব কিছু নেই, এটা পরিষ্কার। তো এখন মানে ওনার পরামর্শ হচ্ছে যে পাকিস্তান থেকে কিছু নিয়ে এসো, ওদের তো বেশি রয়েছে, সারপ্লাস রয়েছে। উনি নাকি কথা বলেছেন কারোর সঙ্গে পাকিস্তানের, ওখান থেকে নিয়ে এসো, তাক করে রাখো, চীনকে এই জায়গাটা ইউজ করতে দাও সাবমেরিন রাখার ক্ষেত্রে, ওরা মনিটর করবে, বিশাখাপত্তনমকে মনিটর করবে ইত্যাদি, কি সব হচ্ছে না হচ্ছে, এবং আমাদের দেশ কি করছে না করছে সেসব খবরও রেখেছেন। এটা হচ্ছে পরামর্শ, ইনার পরামর্শ অধ্যাপক শাহিদুজ্জামান। কিন্তু উল্টো দিকে যে মানুষটি ছিলেন, আমার মনে হয়েছে যে ইনার থেকে ওনার কথাটা অনেক বেশি বাস্তব, যে আগে চুলাটা জ্বলবে কিনা দেখি, তারপরে তো ওইদিকে অন্য কিছু জ্বালাবেন। মানুষের যে খিদে, শ্রমিকরা কাজ করে পয়সা পান না, বেতন পান না, বা যা পান তাতে বাজারে গেলে কিনতে পারেন না, সংসার চলে না। তো যদি নিজেদের মধ্যেই এটা সমস্যা থেকে যাবে, তো কি করে ওইদিকে হবে? আর এইসব করতে গেলে হ্যাঁ, কিছু লোক হয়তো ভারতকে জব্দ করার জন্য কিছু সাপোর্ট দেবে, লজিস্টিক সাপোর্ট, কিন্তু নিজেদেরকেও তো কিছু খরচা করতে হবে, কিছু তো খরচা করতে হবে। সেই টাকাটা কোথায়? সেই অর্থটা কোত্থেকে আসবে? এদিকে উনুন জ্বলছে না, ওইদিকে যুদ্ধ খেলা, এসব তো হবে না, হবে না। তো আমার মনে হচ্ছে এই ইনার থেকে এই মানুষটির কথাটা অনেকটাই মানে বাস্তব, উনি যে অঙ্কটা করছেন। কিন্তু উনি আবার একটা কথা বললেন যে বাংলাদেশের যা জনঘনত্ব, তাতে করে ভারত চাইবে না এটাকে ডিস্টার্ব করতে, কারণ এই লোকেরা ছিটকে আবার ওই দেশেই ফিরে যাবেন, ঢুকে পড়বে ইত্যাদি, তাও একটা সমস্যা। এখানে এত জনঘনত্ব, ফলে তারাও এরকম কিছু করবে বলে মনে হয় না, বা করলে বিপদ, এরকম একটা মানে বোঝানোর চেষ্টা করেছেন যে মানব বোমা সব থেকে বড় ভয়ঙ্কর। দর্শক কি বলবেন এই প্রফেসরের যে পরামর্শ পাকিস্তান থেকে নিয়ে আসা? এবং আর একটা কথা বললেন যে আমাদেরকে চিরকাল শিখিয়ে আসা হয়েছে পাকিস্তান শত্রু, পাকিস্তান শত্রু। পলিটিক্সে মানে সবসময় শত্রুতা থাকে না, এটাও ব্যাখ্যা করার চেষ্টা করলেন। মধ্যে কথা, পাকিস্তান এখন খুব কাছের, সেটা বোঝানোর চেষ্টা করছেন। আর পাকিস্তান থেকে বাংলাদেশকে জন্ম দিয়ে ভারত খুব অপরাধ করে ফেলেছে, সেটাও কার্যত ঠাড়ে ঠোড়ে বোঝানোর চেষ্টা করছেন। এখন পাকিস্তানকে দিয়ে বলা যায়, পাকিস্তানকে বা পাকিস্তান বাংলাদেশকে ইউজ করে এখন হয়তো জানি না বদলা নেওয়ার কোনো পরিকল্পনা করছে কিনা, যে ভারত আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, বাংলাদেশ চিনিয়ে নিয়েছে, ঠিক আছে, ওই বাংলাদেশকে হাত করি, ভারতকে সবক শেখাবো, এরকম কোনো ইন্ধন ওখান থেকে আছে কিনা। আর তাতেই হয়তো কিছু ওখান থেকে ব্যাপারটা বলছে, আর এরাও সব লাফাচ্ছেন, ইন্ধনে লাফাচ্ছেন। মনে হচ্ছে পাকিস্তান আছে, চীন আছে, অমুক তমুক, লাফানো। ভালো করে দর্শক লক্ষ্য করবেন, যতই বাংলাদেশের লোকেরা পাবলিক পাবলিক কিছু উল্টোপাল্টা বলুন, বা কিছু নেতা যতই উল্টোপাল্টা বলুন না কেন, বাংলাদেশের যে ইকোনমি, বাংলাদেশের যে সৈন্য বা এই শক্তি, সামরিক শক্তি, সেটা তো ভারতের কাছে কিছুই না, কিছুই না, ফু দিলে উড়ে যাওয়ার মতো। কিন্তু তারা লাফাচ্ছে কেন? লাফাচ্ছে এই কারণে, ওই আশপাশ থেকে কিছু ইন্ধন আছে, এটা পরিষ্কার, আশপাশ থেকে কিছু ইন্ধন আছে। পাকিস্তান গায়ের জ্বালা মেটানোর জন্য হয়তো একটা সুযোগ পেয়ে গেছে, সেই জায়গা থেকে ওনারা লাফাচ্ছেন। লাফিয়ে এখন বলছেন ভয় দেখাতে হবে ভারতকে, নিয়ে আসুন, তাহলে আচরণ চেঞ্জ হয়ে যায় ভারতের। দুটো মিসাইল বা ওই এসব বসিয়ে রাখলে তাক করে ভারতের আচরণ চেঞ্জ হবে। সে বাচ্চাদের খেলনা নিয়ে ভয় দেখানো আর কি, খেলনা পিস্তল বন্দুক আছে না, সেটা নিয়ে ভয় দেখানো, তাক করে রাখলে নাকি ভারত ভয় হয়ে যায়। তো এই হচ্ছে দর্শক চিন্তা ভাবনা, একেবারে বাংলাদেশি চিন্তা ভাবনা, বাংলাদেশি খেয়ালি চিন্তা ভাবনা। কিন্তু এটা খেয়ালি চিন্তা ভাবনা আমি এই সেন্সে বলছি, কিন্তু আবার অন্য সেন্সে মারাত্মক বলছি এই জন্য যে এদের চিন্তা ভাবনা গুলো কিন্তু
হয়তো বাস্তবসম্মত না, কিন্তু চিন্তা ভাবনাগুলো খুব মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে। হয়তো ওইভাবে কিছু করতে পারবে না, কিন্তু অন্যভাবে কিছু ঘটাতেও পারে। আর আপনারা তো জানেন যে ওখান থেকে অনেক অবৈধ অনুপ্রবেশ ঘটেছে দেশের অভ্যন্তরে, ফলে তারা কিন্তু ভয়ঙ্কর হতে পারে দেশের পক্ষে। কারণ এই ধরনের মানসিকতা, যখন দেখবেন কেউ ডিরেক্টলি পারে না, তখন দেখবেন হাত পা দিয়ে আঁচড় দেয়, তাই না, নখ দিয়ে হাত দিয়ে আঁচড় দেয়, আঁচড় দিয়ে ক্ষতি করার চেষ্টা করে। দেখবেন এমনি পাচ্ছে না কাবু করতে, কিন্তু লাস্ট টাইম পারছে না, তখন ওই জড়িয়ে জড়িয়ে হাত পা দিয়ে আঁচড় দিয়ে ছিঁড়ে টিড়ে, হয় না, এইরকম আঁচড় দেওয়া কেস করেও হয়তো খানিকটা ভোগানোর চেষ্টা করতে পারে। তাতে সেটা যে বিরাট কিছু হয়ে যাবে তা না, বিরাট কিছু হয়ে যাবে কানা, হয়তো মানে বোরোলিন লাগালে ঠিক হয়ে যাবে, সামান্য মলম লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে পারে। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে এরা যখন এইরকম সব ভাবছেন, প্ল্যান করছেন, পরামর্শ দিচ্ছেন, তো আমাদেরকেও জেনে রাখতে হবে আর কি, সতর্ক তো যে কোনো শত্রু এখন বাংলাদেশ যেভাবে বলতে শুরু করেছে, এখন তো শত্রু হিসেবে দেখতে হচ্ছে আমাদেরকে। আমরা চাই না সেটা, কিন্তু দেখতে হচ্ছে। ওখানকার লোকেরা যেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন, ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে যেন যুদ্ধ চাইছেন লোকজনেরা, কয়েকজন নেতা ইত্যাদি, ওই আর কি। ফলে সতর্ক থাকতে হবে। বেশি কিছু বাড়াবাড়ি করলে নিশ্চয়ই আমাদের দেশে সেটা ভাববে। যতই তার ইন্ধন থাক, ভারত মনে করলে, বললাম না, ওই ওনাদের একজন বলেছেন না, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো, আমরা বলি 4 ঘন্টার মধ্যে দেশটাকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের দেশ। কিন্তু ওই মানসিকতাই এখনো নেই। পাকিস্তানকে যে চোখে দেখা হয়, বাংলাদেশকে আমাদের দেশ সেই চোখে দেখে না, আজকের দিনে দাঁড়িয়েও বলছি। কিন্তু এই ধরনের কথা শুনলে এবার তো আমাদেরও তো মানে একটু গায়ে লাগে বই কি, এই ধরনের ভাবনা, ভয় দেখানোর চিন্তা ভাবনা। আমি শুধু একটা কথা বলবো, উনি যেমন পরামর্শ দিচ্ছেন ওনাদের সরকারকে, আমি শুধু আমাদের দেশের সরকারের উদ্দেশ্যে একটা কথা বলবো, কিছুদিন একটু চুপচাপ বসে যান, দেখবেন বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এখন যুদ্ধ জিকির তুলে ওই পাকিস্তান থেকে আনতে হবে, চীন থেকে আনতে হবে, ভারতকে সবক শেখাতে হবে, এই সব বলে টলে মানুষের মনের মধ্যে একটা অন্যরকমের মানসিকতা তৈরি করা হচ্ছে। একদিকে ডিরেক্ট করে দেওয়া হচ্ছে, ভারত বিদ্বেষী ভাবনাতে মাইন্ডকে ব্লক করে রাখা হচ্ছে। কারণ এখান থেকেও কিছু রিয়াকশন আসছে, তো ফলে তারাও আবার বেশি বেশি করে চেঁচাচ্ছেন, চিৎকার করছেন। আমাদের মনে হয় উচিত কিছুদিন চুপচাপ বসে যাওয়া, যা চিৎকার লাফালাফি ধাপাধাপি করছেন করে যান, চুপচাপ বসে, কিচ্ছু বলবো না, নো রিয়াকশন। এবার আমাদের অন্য দিকগুলো, যে দিক দিয়ে জব্দ করার কোনো অপশন আছে, মালপত্র সাপ্লাই ইত্যাদি, দরকার হলে সেগুলোকে বন্ধ করে দেওয়া, দিয়ে চুপচাপ দরজা এঁটে দিয়ে চুপচাপ বসে থাকি, কিচ্ছু ওদিকে খেয়ালই দেবো না, সমস্ত দরজা এঁটে দিয়ে চুপচাপ আমরা আমাদের নিজেদের কাজে মন দিই। ওরা যা বলছেন বলুক, নো রিয়াকশন। দেখবেন তখন দেশের মানুষ এই দিকের যুদ্ধ জিকির যে ব্যাপারটা, ওখান থেকে ডাইভার্ট, মানে ওখান থেকে ঘুরে গিয়ে আসল প্রশ্ন করতে শুরু করবেন, ভাই খেতে দাও, খাবারের জিনিসপত্রের দাম কেন এত, খেতে দাও, কাজ দাও, চাকরি দাও, অনেক তো বলেছিলেন না, কোটা মুভমেন্ট ইত্যাদি, এইসব করে দাও। যখন এই প্রশ্ন, আসল প্রশ্ন এগুলো মানুষের জীবন জীবিকার জন্য, যখন এই প্রশ্ন ওনারা করতে শুরু করবেন, সমাধান তো করতে পারবেন না, সেই তো পরিকাঠামো নেই, রসদ নেই, ছুঁটে ফালাবেন, বা ওই নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আমাদেরকে কিছু করতে হবে না, ভারত থেকে কিছুই করতে হবে না, যা করবো সেটাই লস, একটা কিছু ফাটালে সেটাও আমাদেরই লস, কিছু করতে হবে না, নিজেরাই কাতরে কাতরে শেষ হয়ে যাবেন। শুধু আমরা চুপ করে থাকি, যত আমরা মুখ লাগাবো, ওরা আরো বলার সুযোগ পাবে, আরো বেশি করবে, আরো ওখানকার মানুষদেরকে এই মুখী আরো করে রাখার চেষ্টা করবে। শুধু চুপচাপ কিছুদিন বসে থাকা, কারণ ওখানকার মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে অন্য দিক দিয়ে, এই মানে অন্ন বস্ত্র এইসব দিক দিয়ে ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে, মূল্য বৃদ্ধি তৈরি হচ্ছে। কিন্তু এখন শুধু ওই যুদ্ধ বলে মানুষকে অন্যদিকে দেশ আগে ওই রকম মানসিকতা তৈরি করা হচ্ছে, ভারতের বিদ্বেষী হয়ে। সেখানে একটা ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে, যেহেতু ভারত, আপনারা জানেন, ভারতের সনাতনী সম্প্রদায়ের মানুষের বসবাস অনেক বেশি, ফলে সেখানে একটা ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে। ফলে এদিক দিয়ে একটা মানুষের মনে একটা অন্যরকমের জিকির তৈরি করে একটা অন্য মাইন্ডসেট করে দেওয়া হচ্ছে। যখনই ভারত এইসব দিয়ে কোনো দিকে কোনো রিয়াক্ট করবে না,
দেখবেন সব কি হয়, নিজেরাই আসল প্রশ্ন তুললে তারপর দেখবেন কি শুরু হয়ে যাবে নিজেদের মধ্যে। তবে একটা আশঙ্কা থাকবে অবশ্যই, যখন ভারত কোনো রিয়াক্ট করবে না, কিছু বলবে না, চুপচাপ থেকে যাবে, তখন ওই ধর্মীয় আক্রোশে বা ওখানে যারা সনাতনী আছেন তাদেরকে ইন্ডিয়ার লোক বলে তাদের উপরে অত্যাচারটা বাড়বে, এটা বলতে পারি। তবে সেটাকে কন্ট্রোল করার জন্য আন্তর্জাতিক সিস্টেম দিয়ে প্রেসার ক্রিয়েট করতে হবে। কিন্তু আমার মনে হয় ভারতের কিছুদিন চুপ করে থাকা উচিত, ওদের যুদ্ধ খেলাটা বন্ধ হয়ে যাবে। দর্শক কি বলবেন, আপনাদের কি মত? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।